হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডায়েরি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা জয়পুরের দ্বিতীয় ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়ে গেছি। আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম উমেদ ভবন। এবারে কিন্তু আমি আজকে দেখাবো মেহেরগড় ফোর্ট। মেহেরগড় ফোর্টকে কিন্তু একটা অভিশপ্ত দুর্গ বলা হয়। প্রত্যেকটি দুর্গর পেছনেই লুকিয়ে আছে অনেক কাহিনী। তো তারই মধ্যে এক লুকানো কাহিনী তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। এটাও অনেক কিছু জড়িয়ে আছে এর সাথে, সেগুলো তোমাদের দেখলে আশা করি ভালো লাগবে। তার আগে তোমাদের দেখিয়ে দিই সার্কিট হাউস। এই সার্কিট হাউসটা কি তোমাদের মনে পড়ছে বন্ধুরা? সোনার কেল্লা বইটা কে কে দেখেছো বলো তো? সেই যে মুকুল ছিল ছোট্ট বাচ্চাটা, হ্যাঁ, সেই মুকুলকে নিয়ে যখন তারা একবার যোধপুরে উঠেছিল মনে আছে? যোধপুরে তারা কিন্তু তখন ছিল এই সার্কিট হাউসে। এই সার্কিট হাউসে জানতে পারার পর তো আমার হাজব্যান্ড এটা জানতোই, আমার মাথা দিয়ে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, ও নিয়ে যায় এখানে যে চলো এটা দেখিয়ে দিই। এখানে কিন্তু সত্যজিৎ রায়রা উঠেছিলেন। তো যাই হোক, ভেতরে ঢুকে তো ভিডিও নেওয়ার পারমিশন নেই। তো তাও আমি কিছুটা গিয়ে একদম ওরা যে রুমটাই ছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আমার সাথে। এইসব জায়গা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? যে এটা জড়িয়ে আছে যেহেতু আমাদের সেই সোনার কেল্লা মুভিটার সাথে, তখন আরও ভালো লাগলো। এই দেখো, এই জায়গাটা যাতে উঠেছিল সত্যজিৎ রায়রা, ওই যোধপুরের শুটিংটা মনে পড়ছে তো তোমাদের? যে ঘরে বিছে ছেড়ে দিয়েছিল মনে পড়ছে এবারে? হ্যাঁ হ্যাঁ, ওইখানটায়। তো যাই হোক, তোমাদের একটু মনে করে দিলাম মুভিটা। তো চলো এবারে আমরা বেরিয়ে যাব কিন্তু মেহেরগড় ফোর্টের দিকে। তো আমি বাইরে এসে দেখলাম, কারণ আরুষার বাবা যায়নি। এইখানটা আমি একটা ভিডিও নিয়ে দেখতে পেলাম যে আরুষের বাবা ম্যাপ দেখে নিচ্ছে যে কেমনভাবে কি যাবে, আর আরুষ চুপ করে বসে রয়েছে গাড়ির সামনে। ও ওয়েট করে আছে বাবা কখন গাড়িটা ছাড়বে। ওরা যেন ধৈর্য ধরছে না। তো যাই হোক, আমাদের ম্যাপ সেট করা হয়ে গেছে, আর আমিও এবারে আর দেরি না করে উঠে পড়লাম। তারপরেই দেখতে পেলাম এখানে কিছু একটা র্যালি চলছে। তো যাই হোক, সেটাও আমার দেখা হয়ে গেল। তারপরে আবার যোধপুরের সেই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। তো বন্ধুরা, তোমাদের এইটা কেমন লাগছে বলো? আশা করি তোমাদের ভালো লাগছে কি, তাই তো? এটা কিন্তু ব্লু সিটি। তো ব্লু সিটি হলো, এখনও কিন্তু আমি কোনো ব্লু কালারের রুম দেখতে পাইনি তেমন। তো দেখা যাক কখন দেখতে পাই। তবে হ্যাঁ, আমি সেই ব্লু সিটিতে কিন্তু তোমাদের নিয়ে যাব প্রপারলি, যেখানে এখনও ব্লু কালারের ঘরগুলো দেখা যায়। সেটাও আমার পরবর্তী ব্লগে আসবে। এই হলো গিয়ে মেহেরগড় ফোর্ট। দেখতেই পাচ্ছ কত বড়। হ্যাঁ, ফোর্ট তো অনেক বড়ই হয়, তাই না? ভাববে এটাই যে বাবাই আবার কি বলছে। এখানে কিন্তু চেকিং হচ্ছে, আর চেকিং, ওরে বাপরে, ভীষণভাবে চেকিং করছে। এমনকি বন্ধুরা, আমাকে আমার সেলফি স্টিকটা ওখানে জমা রেখে যেতে হয়েছে। সেলফি স্টিকটুকুও অ্যালাউ নেই এখানে। তো যাই হোক, এখানে চেকিং করে আমরা ভেতরে ঢুকে গেলাম। আর তারপরে এখানে টিকিট কাউন্টার ছিল। টিকিট কাউন্টারের টিকিট কিন্তু পার হেড 200 রুপিস। আর এখানে কিন্তু লিফটের সিস্টেম আছে। লিফটে করে ইচ্ছা হলেই তোমরা ঘুরতে পারো। পার হেড 50 রুপিস। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করেছিল কি করবে, লিফটে করে উঠে যাবে নাকি হেঁটে যাবে, বলো কি করব, টিকিট কি নিয়ে নেবো? আমি তখন ওকে বলেছিলাম, ধর কি বলছে বলো তো, লিফটে যেতে যাবো কেন, এত সুন্দর ফোর্টে এসেছি, হেঁটে হেঁটে যাব। তুমি কি ভুলে গেলে কোথায় আমরা কত কোনো সিঁড়ি বেয়ে নিচে নেমে ওয়াটারফলস দেখেছি, আবার ওই 1800টা সিঁড়ি পার করে ওপরে উঠে এসেছি, তাহলে এ কোনো ব্যাপার আমার পক্ষে? তখন তো খুব বলেছিলাম। যাই হোক, তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম কেন লিফটের ব্যবস্থা আছে। ওরে বাপরে, পরে এত নাজেহাল অবস্থা হয়েছিল, আর কি বলি বন্ধুরা। এখানে কিন্তু প্রতিটা গেটের একটি করে নাম আছে, কিন্তু আমার সেই গেটগুলোর নাম এই মুহূর্তে মনে নেই, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু জিপ লাইনের ব্যবস্থা আছে। তো আমরা ভেবেছিলাম জিপ লাইন করবো, কিন্তু আমরা যখন গেলাম তখনও স্টার্ট হয়নি। তো যাই হোক, হঠাৎ করে দেখতে গিয়ে দেখলাম এখানেই দেখো সেই ব্লু লেন, মানে সেই ব্লু কালারের ঘরগুলো। তো যাই হোক, হাজব্যান্ডকে দেখাতে বললো নিয়ে যাবো তোমায়, তুমি শুধু ধৈর্য ধরো। চলো, ধৈর্য ধরে এটা দিয়ে উঠতে গেলাম। তো ওরে বাপরে, যেন মনে হচ্ছিল এর থেকে সিঁড়ি দেখা অনেক ভালো, পুরো গড়ান টাইপের। আর এই গড়ান টাইপের জায়গাতে উঠে যাওয়া, উফ কি কষ্ট, কি কষ্ট, সে আর কি বলবো। আমার তো ভীষণ কষ্ট হয়েছে। আমার মনে হচ্ছিল যেন এর থেকে সিঁড়ি থাক,
আমার হাজব্যান্ড একদিকে তো আমার ছেলেকে আর এক হাতে আমাকে, দুজনকে ধরে ধরে টানতে টানতে তুলছিল। মানে নামতে উঠতে খুব কষ্ট হয়েছে, নামতে তো খুবই ইজি, কিন্তু উঠতে আমার খুব কষ্ট হচ্ছিল, পা ব্যথা হয়ে যাচ্ছিল। এই ফোর্টটা তৈরি করেছিলেন কিন্তু রাও যোধা। এর পাশে খুব সুন্দর একটা জলাশয় ছিল। সেই জলাশয়টা ছিল বলে এখানে রাজা তখন ঠিক করেন যে এখানে একটা দুর্গ বানাবেন। আর এরই ঠিক পাশে এক যোগী তখন এখানে বসবাস করতেন, তার এক কুটির ছিল এখানে। সেই যোগীর নাম ছিল চিড়িয়ানাগ। তো তাকে তখন জানানো হয় যে তার কুটির এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেই যোগী তো একদমই রাজি হয় না, তিনি খুব রেগে যান আর রাজাকে বলেন যে আমি এখান থেকে আমার বাসা সরাবো না। আর রাজাও নাছোড়বান্দা, সে যেহেতু এখানে জলটা পেয়েছে সে এখানেই ফোর্ট বানাবে। তো যাই হোক, যখন রাজা এখানে কাজ করতে শুরু করে দেয় তা দেখে ওই চিড়িয়ানাগ রেগে যায় আর তার কুটির ছেড়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তিনি অভিশাপ দিয়ে যান যে তুই যার জন্য এখানে এই ফোর্টটা বানালি সেই জলাশয় তোর শুকিয়ে যাবে, তুই জল পাবি না, জলের কষ্ট শুরু হবে। আর তাই হয়, জলাশয় শুকিয়ে যায় আর খুব জলের কষ্ট শুরু হয় এখানে। তখন রাও যোধা নিজের ভুল বুঝতে পেরে ওই যোগীর কাছে ক্ষমা চাই, বলেন যে একটু কিছু উপায় বলুন, আমার ভুল হয়ে গেছে। তখন ওই যোগী বলে যে ঠিক আছে, এর একটাই উপায় আছে, সেটা হচ্ছে কোনো এক জীবন্ত মানুষকে নিজ ইচ্ছায় এই ফোর্টের নিচে সমাধিস্থ হতে হবে। তো যাই হোক, এবার সেটা কে করবে, সেটা করতে তো কেউ রাজি নয়, কাউকেই পাওয়া যাচ্ছে না। অবশেষে একজনকে পাওয়া গেল, তিনি তার নিজের ইচ্ছায় নিজের জীবন্ত অবস্থায় সেখানে সমাধিস্থ হলেন। আর তারপর সেই অভিশাপ কেটে গেল। তারপর থেকে তাদের একটু হলেও জলের সমস্যা মিটে যায়। তো সেই থেকেই বলা হয় এই দুর্গটাকে অভিশপ্ত দুর্গ। দেখো বন্ধুরা, বলতে বলতে আমি চলে এসেছি একটা পাগড়ির ঘর। এখানে যে কত রকমের পাগড়ি আছে তার ঠিক নেই, নানান রাজ্যে নানান জায়গায়, মানে কারা কি রকমের পাগড়ি পরে সব রকমের পাগড়ি এইখানেতে আছে। এটা একটা মিউজিয়াম টাইপেরই। তো এইগুলো দেখলাম আমরা। আর এখানে কিন্তু তোমরা ফটোশ্যুট করলেও করতে পারো, মানে রাজা রানীদের যেমন মডেল হয় ওরকম টাইপের মডেল করে রাখা আছে। জাস্ট তোমরা কি বসলেই তার যে ড্রেস মনে হবে পরে আছো, আর জাস্ট মুখটা তোমাদের ওখানে বসাতে হবে। তো ওরকমভাবে ফটোশ্যুট করতেই পারো তোমরা। সেটা কিন্তু পার হেড 1000 রুপিস। তো চলো আস্তে আস্তে আমরা এবারে এটা দেখে এগিয়ে যাচ্ছি, কারণ এবারে তো আমরা ফোর্টের ভেতরে ঢুকবো। ওখানে কিন্তু অনেক জিনিস দেখার আছে। এখানে কিন্তু আছে ছিসমহল, তো ওপরে উঠতে হবে, অত উপরে যাব। তো যাই হোক, তোমাদের নিয়ে যায় আগে, চলো। তো যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো বড় কড়াই। তো যাই হোক, জানতে পারলাম এটা তখনকার দিনে রান্না হতো। এই দুটি কড়াই এইভাবেই রেখে দেওয়া হয়েছে, এই বহু যুগ ধরে আছে, দেখো। যাই হোক, এটা আমি দেখেছিলাম আমির ফোর্টে গিয়ে, এরকম দুটো বড় বড় কড়াই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবার এখানে এসে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এরপর আমি এগিয়ে যেতে থাকলাম। আর দেখো, তোমাদের যেতে যেতে দেখাই, যে বাঁদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ওপরে, ঠিক এর ওপরেই আছে বড় বড় তোপ, মানে সেই কামানগুলো। প্রচুর কামান আছে এখানেতে, আমি কামানই বলি, তো তোমাদেরও তাই বলছি, এখানেতে তোপ বলা হয়। তো তাদের যেগুলো মানে খেয়াল রাখার জন্য তো লোক থাকতো, তারা থাকতো এই রুমগুলোতে, তাদের রুম ছিল এগুলো। আর এখানে দেখো কি সুন্দর সেই পাপেট শো হয় না, সেই পাপেট শো এর পুতুলগুলো বিক্রি হচ্ছিল। এর নানান রকমের দাম আছে, 200, 250, 300, 350। তোমরা সঠিকভাবে বার্গেনিং করে কিনতে পারলে বেশ কিন্তু ভালো লাগবে। আমিও দুটো কিনে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, তোমাদের যে বলছিলাম তোপের কথা, এই হলো সেই তোপ। আর এইখানেতে নানান জায়গায় বসানো আছে একটি করে তোপ। আর এর জন্য একজন করে কারিগর থাকতো, তার যে তারা খেয়াল রাখতো সবসময় যে কোনো বাইরের সেনারা এখানেতে মানে আক্রমণ করছে কিনা, তাহলে তারা এইটা থেকে তারাও আক্রমণ করবে, যাতে না এই কেল্লারকেও ক্ষতি করতে পারে বা এখানের লোকজনের আর কি। তাই জন্য এখানে সবসময় লোক পাহারায় থাকতো এই তোপ নিয়ে। আর দেখো, ওই যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু দেবী চামুন্ডার মন্দির। এখানে যোধপুরের বাসীরা এই চামুন্ডাকে ভীষণভাবে মানেন, কারণ এক সময় এখানে মানে খুব বিপদে পড়েছিলেন তারা। সেই সময় দেবী চামুন্ডা নাকি চিলের বেশে এসে তাদের রক্ষা করেন। তো সেই থেকে দেবী চামুন্ডাকে তারা খুব মানে। তো এবার তো তোমাদের আমি ভেতরে নিয়ে যাব। আর চামুন্ডার মন্দিরের দিকে আর যাওয়া হয়নি বন্ধুরা,
কারণ ওই যে বললাম তোমাদের অতখানি উঠে আমার এনার্জি লস হয়ে গেছিলো ভীষণ পরিমাণে, ভালো লাগছিল না। তখন আমি বললাম যে দেখো অতটা আর আমি যেতে পারছি না, তো যাই চলো ভেতর দিকটা দেখি কি কি আছে, এখানে তো অনেক কিছু দেখার আছে। তো যাই বলতে বলতে আরুষা বাবা নিয়ে চলে গেল এখানে প্রতিটি দেখার জিনিস। বন্ধুরা দেখো এগুলো হচ্ছে হাতির পিঠে, যে আগেকার দিনে রাজারা বসে যেত না, হাতির ওপরে এগুলো বসানো হতো। হাতির উপরে বসার নানান রকমের এই বসার জায়গাগুলো দেখো কত সুন্দর সুন্দর, এর ওপর বসতো রাজারা, হাতির পিঠে ফিট করে দেওয়া হতো। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। এক একটা এক এক রকমের, কোনোটা রাজার, কোনোটা রানীর, কোনোটা বা ছোট ছোট রাজপুত্রদের, নানান রকমের করে এখানে সাজানো আছে। এরপরে আছে কিন্তু পালকি ঘর, তো নিয়ে যাবো তোমাদের পালকি ঘরে। এই দেখো, এই দেখো কত ধরনের এখানে পালকি আছে, এই দেখো। আর এই পালকিগুলো কিন্তু রাজা রানীদের জন্য ইউজ হতো। এখানে কিন্তু আছে সোনার পালকিও, তো সবই দেখাবো তোমাদের। তার আগে দেখো কত ধরনের পালকি রয়েছে আর কি সুন্দর সুন্দর লাগছে। কোনোটা বা রূপোর কাজ দিয়ে, কোনোটা বা দেখো কত সুন্দর সুন্দর পাথর, মূল্যবান অনেক পাথর দিয়ে এটা তৈরি ছিল, যেগুলো অনেকেই নষ্ট হয়ে গেছে, কিন্তু তাও কিছুটা রয়ে গেছে। এই দেখো এটা কিন্তু সোনার কাজ দিয়ে করা, পুরো কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এটা দেখো ময়ূরের মতো তৈরি, কতটা সুন্দর জিনিসটা। আর যখন এটা কালারটা ঠিকঠাক ছিল তখন কত সুন্দর লাগতো বলো তো দেখতে। যাই হোক প্রত্যেকটারই কিন্তু এক একটা নাম আছে, খুব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখে আমরা আবার ওপরের দিকে চলে যাই, কারণ ওপরের দিকে দেখার আরও অনেক কিছু আছে। শুধুই ভাবছিলাম যে এত বড় ফোনটা কমপ্লিট করব কি করে, এত কিছু দেখার জিনিস আছে, ভীষণ ভালো লাগছিল। তারপরে দেখলাম এখানে বেশ গান বাজনার ব্যবস্থা হয়েছে। ভীষণ সুন্দর লাগলো তাই না। তো যাই হোক এখানে এরকমের গান বাজনা প্রতিটি মানে জায়গায় জায়গায় হচ্ছে এখানে দেখলাম। আর এই দেখো এটা কিন্তু পুরো সোনার পালকি, দেখো দেখেই তো বুঝতে পারছো অসাধারণ কাজ। পুরো দিকে থেকে একটু কালো হয়ে গেছে কিন্তু এত সুন্দর লাগছে দেখে, মানে কি বলবো। আর এটা তোরান বলছিল ওরাও। তো যাই হোক কত সুন্দর না দেখতে। এরপরে চলে এলাম এসব তলবাড়ি দেখতে। এখানে কিন্তু আকবর থেকে শুরু করে তখনকার অনেক রাজাদের এখানে তরবারি রাখা আছে। আর এগুলো হচ্ছে নকশি কাঁথা টাইপের, কত সুন্দরই না তার কাজ দেখো। আর এর কিন্তু প্রতিটি রং একদম অর্গানিক, মানে সেই যে বলেছিলাম আমির ফোর্টে মানে ভেজিটেবল কালার দিয়ে তৈরি, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই রকমের ভাবে তৈরি এখানে। আর কালার এখনো পর্যন্ত অক্ষত আছে। এখানে দেখো এই মিউজিয়ামে কত কিছু ধরে রাখা আছে, এই মূর্তিটা দেখে তো ভীষণ ভালো লাগলো। তো যাই হোক ওখানেতে কিছুটা লাইটের জন্য প্রবলেম হচ্ছিল, কেন জানি না, ক্যামেরাটা করতে যাচ্ছিলাম যখনই এরকম ভাবে হচ্ছিল। নানান রকমের তাদের জল খাওয়ার ঘটি থেকে শুরু করে অনেক কিছু জিনিস আছে। এই দেখো এই হুক্কাটা রয়েছে, এত সুন্দর সুন্দর জিনিস না, ভীষণ ভালো লাগছিল দেখতে। এখানে কত কি মানে বাসনপত্র আছে যেগুলো রাত থেকে আমরা নামই জানি না। এখানে দেখো এটা রাজার পোশাক রয়েছে। তো এখানেতে আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এক রানীর মডেল, যেটা ভীষণ সুন্দর লাগলো। আর পুরো রাজস্থানী ভাবে, মানে ওরা তো রাজস্থানী ছিল সেইভাবে সাজানো আছে, যেটা খুব সুন্দর লাগলো। তার গয়না থেকে শুরু করে তার পোশাক ভীষণ সুন্দর। উপরের তলায় কিন্তু আছে বন্ধুরা শীষমহল। তো আমি আর ওপরের দিকে যাইনি, ওপরে গেলে শুধু শীষমহল না, আরও বসার জায়গা, যেখানে রাজার তিলক হতো, যখন রাজা হতো তার আগে তার তিলক করিয়ে তারপর রাজার ঘোষিত করা হতো, সেই জায়গাটা সেগুলোও আছে। তো তোমরা সেগুলো দেখতে পারবে ওখানে গেলে। তো আমি বলবো যোধপুর এলে অবশ্যই এটা ভিজিট করো, ভীষণ ভালো লাগবে তোমাদের, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক এতটা বড় ফোর্ট ঘোরার পর ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে এই ফোর্টে বসিয়ে রানীদের মতন আমাকে এখানে খাওয়াবে। তো যাই হোক এখানেতে ও একটা রেস্টুরেন্ট আছে, আগেই জানতো, তো সেখানে খাতে নিয়ে এসেছে। দেখো এখানে স্ন্যাক্স জাতীয় খাবারই পাবে, তো যাই হোক সেগুলো নিয়ে এসেছে। দেখো সামান্য খাবারেই এত দাম,
তো যাই হোক আমি একটু চিল্লাম তার জন্য, এত দামি কেনার কি দরকার ছিল। তো ও বললো যে একটা ফোটে বসে খাবার খাবে, রানীদের মতো ফিলিং দিয়ে, তা না করে এইগুলো ভাবছো। তো তুমি এসব না ভেবে খাবারটা এনজয় করো। তো যাই হোক আমিও দেখো কন্টিনিউ বক করেই চলেছি। এইদিকে কিন্তু আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে। দেখো এবার আমরা খেয়ে নিই চটপট। এরপর আমরা বেরিয়ে পড়বো ব্লু সিটি। তো তোমাদের দেখাবো ব্লু সিটি। আর এখানে খাবারটা কিন্তু দাম নিলেও ভীষণ সুন্দর ছিল, আর সত্যি সেই রাজাওয়ালা ফিলিংসটাই আসছিল বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না কিন্তু, একটা লাইক কমেন্ট হবে তো বন্ধুরা। পাশে থেকেও কিন্তু কেউ মাঝপথে ছেড়ে চলে যেও না। তো চলো খাওয়াটা চটপট করে শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ব্লু সিটির উদ্দেশ্যে। তাহলে দেখা হচ্ছে এবার ব্লু সিটিতে।